বাঁকুড়া জেলার ইতিহাস, স্থাপত্য ও জমিদার প্রথাকে জানবার জন্য আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ৩০০ বছরের পুরনো বাঁকুড়ার অযোধ্যা গ্রামের ব্যানার্জি রাজবাড়ির ভিডিও। বিকেলের সোনালি রোদকে গায়ে মেখে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা গ্রামের ব্যানার্জি রাজবাড়ির ইতিহাস জানতে ও গুপ্তধনের সন্ধানে। বাঁকুড়া শহর সতীঘাট থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখতে পাবেন একটি তিনমাথা মোড়, যার নাম হেবির মোড়। এই মোড় থেকে ডান দিকে এগিয়ে যেতে হবে। কিছুটা এগোলেই চলে আসবেন মাকুড়গ্রাম মোড়ে। মাকুড়গ্রাম মোড় থেকে ডান দিকে নিকুঞ্জপুর গামিদ্দা যাবার রাস্তা ধরে বেশ কিছুটা এগিয়ে যেতে হবে। তারপরেই অযোধ্যা গ্রাম যাওয়ার জন্য বাম দিকে মাটির রাস্তা পাবেন। সেখান দিয়ে চলে আসবেন দ্বারকেশ্বর নদীর পাশেই ঐতিহাসিক স্থান অযোধ্যা গ্রাম। এই মুহূর্তে আপনারা দেখছেন অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় রাজবাড়ির সিংহদুয়ার। জানা যায় ২০০ বছর পূর্বে এই সিংহদুয়ার দিয়েই হাতির পিঠে করে বহু মূল্যবান স্বর্ণালঙ্কার ও রত্ন নিয়ে আসত এই রাজবাড়ির জমিদারেরা। একাধিক মন্দির সহ আপনাদের কাছে ভিডিও তুলে ধরছি। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। সিংহদুয়ারে প্রবেশের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন দ্বাদশ শিব মন্দির, যেগুলো অনেক পুরনো। ইতিহাস ঘাঁটলে জানা যায় রামমোহন বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত এই দেবোত্তর স্টেপ। এই ১২টি শিব মন্দিরের মধ্যে একটি মন্দিরের দরজা খুলে মন্দিরের ভেতর শিবলিঙ্গের দৃশ্য আপনারা দর্শন করুন। দেবদত্ত স্টেটের মধ্যে এই মন্দির হলো এক অন্যতম। এই মন্দিরটি হলো গিরি গোবর্ধন মন্দির। এখানকার রীতি অনুযায়ী এই মন্দিরের পুজো বছরে একবারই হয়। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই মন্দিরটি পরিকাঠামো কত সুন্দর এবং অভিনব শিল্পরীতির নিদর্শন। এটি বড় বড় শিলাখণ্ডের আকারে সুসজ্জিতভাবে নির্মিত। দেখাই যাচ্ছে মন্দিরের অসাধারণ নির্মাণ কৌশল ও শৈলী, যা সাধারণত বাঁকুড়া জেলা কেন রাজ্যের খুব কম মন্দিরেই দেখা যায়। বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদারি বাঁকুড়া সহ হুগলি, বর্ধমান জেলাতেও ছিল। জানা যায় পশ্চিমবঙ্গের বাইরেও বিহার থেকে শুরু করে বর্তমানে ঝাড়খণ্ড ও কাশী বেনারসেও ইনাদের জমিদারি বিস্তৃত ছিল। এই বিশাল জমিদারি থেকে যে আয় হতো, সেই আয় থেকে নির্মিত হতো দেবোত্তর স্টেট। বর্তমানে রাজবাড়ি সহ একাধিক জায়গায় ধ্বংসাবশেষ। আপনারা যে মন্দিরটি দেখছেন এটি হলো রাস মন্দির। প্রত্যেক বছর এখানে রাস উৎসব পালন করা হয়। রাস মন্দিরের পাশাপাশি এখানে রথযাত্রাও খুব ধুমধামের সহিত পালন করা হয়। আপনারা দেখছেন এই রথটি খুব পুরনো, পিতলের তৈরি। এই পিতলের রথে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যা অভূতপূর্ব। আগেকার শিল্পীদের নির্মিত মান ও কাজ যা বর্তমানে অবিস্মরণীয়। এই হলো ব্যানার্জি রাজবাড়ির দেউ মন্দির। ব্যানার্জি রাজবাড়ির অন্দরমহলে ঢুকতেই ডান দিকে দেখতে পাবেন কুলদেবতার মন্দির। এই মন্দিরে নিত্য পুজো হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো রাজবাড়ির নাটমঞ্চ। এই নাটমঞ্চের বড় বড় স্তম্ভ ও শিল্পের নৈপুণ্যতা যা প্রকাশ পায় রাজা ও জমিদারদের আমলের শিল্পকলা। এই নাটমঞ্চের সামনের দিকে একটি দুর্গা মন্দির। ৩০০ বছর আগের সেই রীতি নিয়ম মেনেই প্রত্যেক বছর এই মন্দিরের দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর প্রতিমার যে পরিকাঠামো তা হলো এই।
300 বছর আগে ব্যানার্জি জমিদার বাড়ির শিল্পের যে নৈপুণ্যতার কাজ তা আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে তুলে ধরলাম। তো আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আমরা এই ব্যানার্জি রাজবংশের জমিদার বাড়ির একজন সদস্য, যিনি তার পূর্বপুরুষ সম্পর্কে এবং এই রাজবাড়ির সম্পর্কে যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরবে। আমার নাম মনোহর বন্দ্যোপাধ্যায়, আমি এস্টেটের কমন ম্যানেজার। আমাদের জমিদারি প্রথম শুরু হয় আনুমানিক 1800 থেকে 1810 সাল নাগাদ। আমাদের যে নিমাই বন্দ্যোপাধ্যায় যে 4 ছেলে ছিল, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামমোহন বন্দ্যোপাধ্যায়, লালমোহন এবং গদাধর বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে রামমোহন বন্দ্যোপাধ্যায় কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে একসময় চলে গিয়েছিলেন শ্রীরামপুরে এক কুঠিয়াল সাহেবের কাছে। সেই কুঠিয়াল সাহেবের কাছে গিয়ে একটা কাজের জন্য অনুনয় বিনয় করার পরে কুঠিয়াল সাহেব তাকে একটা কাজ দিয়েছিলেন। পরবর্তীকালে তার কর্মদক্ষতা, তার বিশ্বাসের উপর ভর করে তাকে একটা ভালো ম্যানেজার পদে অর্থাৎ দেওয়ানি পদে নিয়োগ করেছিলেন। এই কুঠিয়াল সাহেবের ব্যবসা একের পর এক অনেকখানি বৃদ্ধি পেয়েছিল। কারণ পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কুঠিয়াল সাহেব এক দুরারোগ্য রোগ, তখনকার দিনে কলেরা রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি তখন দেখেছিলেন যে তার বাঁচার আশা খুবই কম, তখন এর ওষুধ আবিষ্কার করা হয়নি আর কি। তো সেই কারণে তিনি ভেবেছেন যে, মনেই করেছেন যে মারা যাওয়ার আগে তার যে সমস্ত সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তির অর্ধেক রামমোহন বন্দ্যোপাধ্যায় উইল করে দিয়েছিলেন এবং তার স্ত্রী তখন ইংল্যান্ডে ছিলেন। ওনাকে বলে গেছে, আমার ইংল্যান্ড থেকে যখন আমার স্ত্রী ফিরে আসবে তখন তাকে বাকি অর্ধেকটা দেবেন। এইভাবে বলার পরে কয়েকদিন পরে মারা যান এবং কিছুদিন পর ইংল্যান্ড থেকে ওর স্ত্রী ফিরে আসে, তাকে অর্ধেক সম্পত্তি দেয়। বাকি অর্ধেক সম্পত্তি সমস্তটা নিয়ে তার ভাই লালমোহন বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে অযোধ্যা পাঠিয়েছিলেন। অযোধ্যায় পাঠানোর পর লালমোহন বন্দ্যোপাধ্যায় হাত থেকে সমস্ত সম্পত্তি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের দাদা, বড় দাদা, তাকে দিয়েছিলেন। সেই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এই সম্পত্তি পাওয়ার পর একটার পর একটা মৌজা ক্রয় করতে করতে প্রায় 100খানা মৌজা ক্রয় করে এক বিশাল জমিদারি গঠন শুরু করে। সেটা হচ্ছে 1800 থেকে 1810 সাল নাগাদ। সেই থেকে শুরু হয়েছে আমাদের জমিদারি কথা শুরু। এবং রাস্তাতে আমাদের অযোধ্যা গ্রামটাকে কেন্দ্র করে, অযোধ্যা গ্রামে মূল বসতি জমিদারদের, তাদের এই পাশাপাশি সমস্ত মহল টল সব এখানে ছিল এবং এখানেই ঠাকুর মন্দির, দেব মন্দির সব নির্মাণ করে এখানে আছে। রাজ মন্দির আছে, দ্বাদশ শিব মন্দির আছে, দোল মন্দির, ঝুলন মন্দির, এদিকে গিরিগোবর্ধন মন্দির, আমাদের কুলদেবতা আছে, রাধা দামোদর বংশী গোপালের কুলদেবতা, তার মন্দির, দুর্গা মন্দির, সমস্ত নিয়ে সব সারা বছরে 12 মাসে 13 পার্বণ একটা উৎসব জমজমাট। তখন বিরাট ব্যাপার, প্রভাব প্রতিপত্তি, মানে আমাদের যে তখন বন্দ্যোপাধ্যায় বংশের যে জমিদারি বাড়ি জমিদার, তাদের মধ্যে প্রভাব প্রতিপত্তি তখন তলাটে তখন ছিল না কেউই। মানে তাদের ছিল লেটেল ছিল, 108 জন লেটেল ছিল জমিদারি পাহাড়িদের জন্য, বা জমিদাররা যখন অন্যান্য মৌজায় কাজে যেতেন তাদের সাথে লেটেলরা যেত। বড় হাতি ছিল দুটো, সে হাতির পিঠে খাজনার টাকা পয়সা নিয়ে এসে এখানে প্রজারা আসতো, এসে নিয়ে আসতো। পরবর্তীকালে বাবুরা দেখেছিলেন যে নীল চাষটা দেশবিরোধী চাষ, দেশবিরোধী কাজ, সেই জন্য একের পর এক আস্তে আস্তে নীল চাষটা আস্তে আস্তে কিন্তু তারা তুলে দিয়েছিল। তার জন্যই তখনকার দিনে ইংরেজ সাহেবদের সাথে একটা ঝগড়া বা গন্ডগোলের সূত্রপাত হয়, তাদের সাথে মনোমালিন্য হয়। তাহলেও কিন্তু তখনকার সময়ে ইংরেজ সাহেবরাও আমাদের এই জমিদারি যে আমাদের যে প্রভাবটা হয়েছিল, ওরা কিন্তু পেরে ওঠেনি আর কি। ওরা মানে নিঃশব্দে আমাদের কার্যক্রমটাকে মেনে নিতে বাধ্য হয়েছিল। নীল চাষটা আস্তে আস্তে অযোধ্যা বাবুরা আস্তে আস্তে এই তল্লাটি যত নীল চাষটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। তা এইভাবে আস্তে আস্তে আমাদের জমিদারি শুরু হয় এবং যেখানেই জমিদারি যে মৌজা ক্রয় করে সেখানেই দেব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। 100টা মৌজা, তো 100 মৌজাতে একটা অন্তত দেব মন্দির প্রতিষ্ঠা হবেই, করেই চিন্তা হবে। মৌজা ক্রয় করা মানে সেখানে দেব মন্দির প্রতিষ্ঠা হবে, করেইছিল। এবং এমনকি আমাদের আমাদের যে এখন বেনারস, সেখানেও আমাদের কিন্তু জমিদারি আছে, শিব মন্দির আছে, সেখানে মহল আছে। হ্যাঁ, এইভাবে আমাদের পশ্চিমবাংলার বাইরেও অনেক সেটাও কিন্তু আমাদের জমিদার শুরু মানে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, আপনাদের এই ব্যানার্জি রাজবংশের যেটা আমরা শুনেছি 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ আমাদের বাঙালিদের, অর্থাৎ হিন্দুদের বাঙালিদের মধ্যে যে আমাদের যে আচার অনুষ্ঠান এবং যেগুলো আমরা ধর্মনীতি হিসেবে আমরা পালন করে থাকি, কি কি এখানে পালন করা হয় যদি আপনি কাইন্ডলি বলেন।
এবং দর্শকদের কাছে এবং সাধারণ মানুষদের কাছে যদি তুলে ধরেন। আমাদের এই জমিদারি বাড়ির শুরু থেকে আমাদের যে অনুষ্ঠান হয়েছে সেটা আমাদের যে কুল দেবতা তাকে কেন্দ্র করে, আর আমাদের বৈশিষ্ট্যকে কেন্দ্র করি আমাদের সমস্ত উৎসব অনুষ্ঠানগুলো হয়। যেমন রাসযাত্রা উৎসব, যেমন হয় ঝুলন উৎসব, যেমন দোল পূর্ণিমা দোল উৎসব, স্নানযাত্রা, জন্মাষ্টমী থেকে শুরু করে এমনকি রথযাত্রা পর্যন্ত আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এবং সর্বোপরি একটা আমাদের দুর্গা পূজা হয়। আমাদের যে পারিবারিক জমিদারি বাড়ির যে দুর্গা পূজা, সেটা মহা ধুমধাম করে আমাদের দুর্গা মন্দির রয়েছে, সেই দুর্গা মন্দির নিজস্ব প্রতিমা তৈরি করে আমাদের দুর্গা পুজো হয়। এবং আমাদের যে সকল বংশে যারা রজতদাদা রয়েছে বা বাইরের যারা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু একটা দিন অন্তত এখানে আসেন, এসে সবাই মিলে আনন্দ উৎসব মেতে ওঠেন। হ্যাঁ, তারপরে তো একটা মহা ধুমধাম করে উৎসবগুলো পালন করা হতো। কিন্তু আগের মতো অনুষ্ঠান নেই, আগের মতো প্রভাবটা নেই, কিন্তু আন্তরিকতা ভাটা আমাদের পড়েনি। সে আগে রীতিনীতি, জমিদার বাড়ির রীতিনীতি যে আগে থেকে চলে আসছিল, সেই রীতিনীতি মেনেই আমাদের উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। যেমন দুর্গা পূজা আমরা যে নবপত্রিকা আনতে যাই আমার দেহঘাট থেকে, আমাদের রূপার পালকি রয়েছে, রূপার পালকি করে নবপত্রিকাকে নিয়ে গিয়ে আমরা দেহঘাটে স্নান করে নিয়ে আসি এবং রূপার ঘোড়াতে কলসিতে জল ভরে, সেই কলসি জল ভরে নিয়ে এসে আমাদের দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেইভাবে সমস্ত কিছু রীতিনীতি মেনে ষোড়শ প্রচারে আমাদের দেবতার পুজো করে থাকি। ধন্যবাদ। 300 বছরের পুরনো এই রাজবাড়ির দেবত্ব স্টেটের স্থাপত্য, শিল্পকলা ও কাহিনী যা বর্তমানে এক বিশাল গুপ্তধন বলা চলে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক বোতাম প্রেস করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।